প্রিয় দর্শক, বিস্তারিত খবরের শুরুতেই দেখে নেব আজকের 15টা তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। অযোগ্য হয়েও অন্নপূর্ণা যোজনার সুবিধা এবার এইভাবে পোর্টালে জানিয়ে দিন তার নাম। লাভ হলো না ভালো তৃণমূলিক যোগীও, অনুব্রত কাটাই জেলা পরিষদের সভাধিপতি পদ ছাড়লেন কাজল। বন্যায় সবঙ্গে ভেঙেছে 3200 বাড়ি, সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখে আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর। খারিজ রক্ষা কবচের আর্জি, মেঘের আড়ালে সব দেখছেন বললেন বিচারপতি। তৃণমূল আমলে ঘরছাড়া গোলসের বিজেপির কর্মীর সঙ্গে দেখা করে বিধায়কের দাবি ভয় আউট ভরসা ইন। মির্জা গালিব স্ট্রিটের অগ্নিকাণ্ডে এত মৃত্যু কিভাবে, ফরেন্সিকে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। শুধু এটিএম নয়, ডিজিটাল লেনদেনেও সীমা বাঁধল এসবিআই, বারবার টাকা তুললেই কাটবে চার্জ। চোখে দৃষ্টি নেই বাবা ছেলের কাটমানি না দিলে ঘর তৈরি করতে পারছে না, অভিযোগ বালুরঘাটে। যাদবপুর কাণ্ডে 11 জনের বিরুদ্ধে মামলা, খুনের চেষ্টা সহ একাধিক ধারায় তদন্ত শুরু। বাংলার লাখ লাখ মানুষের জন্য ক্যাশলেস চিকিৎসা, একটা ডকুমেন্টই যথেষ্ট। কিভাবে নাম তুলবেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায়, রইল স্টেপ বাই স্টেপ। তালাবন্ধ গেট বেয়ে উঠে ঢোকার চেষ্টা এবিভিপির, ব্যারিকেড ভেঙে এগোচ্ছে দীপশিতার টার্গেট জেইউ। আপনার ব্যাংক একটু বেশি আগ্রহী ওকে দেখার জন্য, অভিষেকের মামলায় ব্যাংকে ভৎসনা হাইকোর্টের। অগ্নিকাণ্ডের জের, আজ থেকে শহরের বুকে শুরু হচ্ছে যৌথ তদন্ত কমিটির বিশেষ অভিযান। নিয়ম মেনে চলছে তো, তৃণমূলের আবর্জনা সাফাইয়ে 1 মাস ধরে হোস্টেল রেস্তোরাঁ মেনে চলবে অভিযান। ধর্ষণ করে নলি কেটে খুন, বিহারে চরম পরিণতি, বাংলার মহিলার আক্রান্ত আরো এক। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবর নিয়ে। রাজ্য সরকারি প্রকল্পের সুবিধা নিচ্ছেন সেই ধরনের অযোগ্য উপভোক্তারা চিহ্নিত করতে এবার সাধারণ মানুষকে অভিযোগ জানানোর সুযোগ দিচ্ছে রাজ্য প্রশাসন। অন্নপূর্ণা যোজনা পোর্টালে জানানো হবে অভিযোগ। অন্নপূর্ণা যোজনা প্রকল্পের কাজ স্বচ্ছ রাখতে রাজ্য সরকারের তরফে আগেই একটি পৃথক সিটিজেন পোর্টাল চালু করা হয়েছিল। এবার সেই পোর্টালে যুক্ত হয়েছে বিশেষ অবজেকশন অ্যান্ড ক্লেম ফিচার। এর মাধ্যমে কোনো ব্যক্তি যদি মনে করেন তার এলাকার কেউ যোগ্য না হওয়া সত্ত্বেও এই প্রকল্পের সুবিধা নিচ্ছেন, তাহলে তিনি সরাসরি অভিযোগ জানাতে পারবেন। কিভাবে অভিযোগ জানানো যাবে? অন্নপূর্ণা যোজনা প্রকল্পে কোনো অযোগ্য উপভোক্তার বিরুদ্ধে অভিযোগ জানাতে চাইলে খুব সহজেই অনলাইন তা করা যাবে। তার জন্য কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। প্রথমে অন্নপূর্ণা যোজনার নির্দিষ্ট সিটিজেন পোর্টালে লগ ইন করতে হবে। পোর্টালে প্রবেশ করার পর অবজেকশন অ্যান্ড ক্লেম অপশনে ক্লিক করতে হবে। এরপর সেখানে থেকে দুটি অপশনের মধ্যে অবজেকশন এগেইনস্ট সামওয়ান অপশনটি বেছে নিতে হবে। অন্য কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ জানাতে এই অপশন ব্যবহার করতে হবে। এরপর যার বিরুদ্ধে অভিযোগ জানানো হচ্ছে তার নাম, মোবাইল নাম্বার, বাবার নাম, এলাকার সঠিক তথ্য দিতে হবে। তথ্য দেওয়ার পর অভিযোগের কারণ জানানোর জন্য যে অপশনগুলি আসবে সেখান থেকে সঠিক কারণটি নির্বাচন করতে হবে। সব তথ্য যাচাই করে সাবমিট করলে অভিযোগটি নথিভুক্ত হয়ে যাবে। এরপর প্রশাসনের তরফে বিষয়টি খতিয়ে দেখা হবে। তদন্তে অভিযোগ সত্যি প্রমাণিত হলে ওই অযোগ্য ব্যক্তির প্রকল্পের সুবিধা বন্ধ করে দেওয়া হবে। সরকারের এই উদ্যোগের লক্ষ্য হলো প্রকৃত দরিদ্র প্রয়োজনীয় মানুষ যাতে কোনো বাধা ছাড়াই অন্নপূর্ণা যোজনার সুবিধা পান এবং ভুয়ো উপভোক্তাদের চিহ্নিত করা যায়। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি পদ থেকে ফয়জুল হক ওরফে কাজল শেখের দেওয়া ইস্তফাপত্র গ্রহণ করল প্রশাসন। 20 আগস্ট বর্ধমান ডিভিশনের ডিভিশনাল কমিশনার তথা নির্ধারিত কর্তৃপক্ষের জারি করা নির্দেশে তার পদত্যাগ অবিলম্বে কার্যকর করা হয়েছে। হঠাৎ কেন এহেন পদক্ষেপ কাজল শেখের, তা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। প্রশ্ন উঠছে, তাহলে ভালো তৃণমূলে গিয়েও লাভ হলো না? অনুব্রত কাটা 23 জেলা পরিষদের সভাধিপতি পদ ছাড়তে হলো কাজলকে। রাজ্যপাল বদলের পর থেকে বীরভূম জেলা পরিষদে যাওয়া কার্যত বন্ধ করেছিলেন কাজল শেখ। এর ফলে থমকে ছিল স্থায়ী সমিতির বৈঠক। এই অবস্থায় জেলা পরিষদের কাজকর্ম নিয়ে ওঠে প্রশ্ন। এহেন পরিস্থিতিতে বীরভূমের জেলা সভাধিপতি কাজল শেখের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা পড়ে। বীরভূম জেলা পরিষদের 52 জন সদস্যদের মধ্যে 19 জন সদস্যই অনাস্থা প্রস্তাবে সই করেন। তাৎপর্যপূর্ণভাবে এই 19 জন অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ বলে জানা যায়। এরপরে জল্পনা ছড়ে সভাধিপতি পদ থেকে ইস্তফা দিতে পারেন ঋতব্রত শিবিরের এই বিধায়ক। আর সেই জল্পনা সত্যি করে পদ থেকে ইস্তফা দিলেন তিনি। জানা যায় 19 আগস্ট সভাধিপতির পদ থেকে ইস্তফা দেওয়ার চিঠি জমা দিয়েছিলেন কাজল শেখ। তারপর তাকে ব্যক্তিগতভাবে হাজির হয়ে পদত্যাগের কারণ জানাতে বলা হয়। 20 আগস্ট সকাল 10:30টায় তিনি নির্ধারিত কর্তৃপক্ষের সামনে হাজির হন। শুনানিতে কাজল শেখ জানায় ব্যক্তিগত কারণ এবং স্বেচ্ছায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং তার উপর কোনো রকম চাপ বা জবরদস্তি ছিল না বলে তিনি জানান। এরপর তার বক্তব্যে স্পষ্ট হয় পদত্যাগপত্র গ্রহণের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। নির্দেশে বলা হয়েছে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন 1973-144 ধারার অধীনে
কাজল শেখের পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে। একই সঙ্গে জেলা পরিষদের সভাধিপতির দায়িত্ব আগামী 5 কর্মদিবসের মধ্যে নির্বাহী আধিকারিকদের কাছে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের তরফে বীরভূমে জেলা শাসক এবং জেলা পরিষদের নির্বাহী আধিকারিককে নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জেলা পরিষদের হেফাজতে থাকা সমস্ত নথি, রেজিস্টার, সিলমোহর এবং অন্যান্য সম্পত্তি হস্তান্তরের নির্দেশও দেওয়া হয়েছে। প্রসঙ্গত, সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর বীরভূম জেলার 11টি বিধানসভার মধ্যে 6টিতে জয় পায় বিজেপি এবং 5টিতে জয়ী হয় তৃণমূল কংগ্রেস। হাসন বিধানসভা থেকে জয়ী হয় ফয়জুল হক ওরফে কাজল শেখ। পরবর্তী সময় দীর্ঘদিন যদিও নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়েছিলেন তিনি, যোগদান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আসল তৃণমূলে, কিন্তু এরপরেও বদল হয়নি পরিস্থিতি। উল্টে কাজল শেখের বিরুদ্ধে সক্রিয় হয় দলেরই একাংশ। বিশেষ করে অনুব্রত মণ্ডলের সঙ্গেই তার যে সংঘাত ছিল তা অব্যাহত থাকে ঋত তৃণমূলে গিয়েও। আর সেটাই বীরভূম জেলা পরিষদের সভাধিপতি পদ থেকে কাজল শেখের ইস্তফার অন্যতম কারণ বলে মত রাজনৈতিক মহলের। পশ্চিম মেদিনীপুরে বন্যা কবলিত বিস্তীর্ণ এলাকা আকাশপথে পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার দুপুরে সবংয়ে গিয়ে হেলিকপ্টারে চেপে সবং, ভগবানপুর, পটাশপুরে বিভিন্ন এলাকা খতিয়ে দেখেন তিনি। জানিয়েছেন, বন্যা পরিস্থিতির কারণে সবংয়ে 3200 বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি প্রতিটি পরিবারকে 30,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেন। এছাড়া বন্যা পরিস্থিতির মোকাবিলায় একাধিক নির্দেশ দেন তিনি। বৃহস্পতিবার দুপুরে আকাশপথে সবং, ভগবানপুর, পটাশপুরে বিস্তীর্ণ এলাকার সরজমিনে খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, কেলেঘাই নদীর জলস্তর বেড়ে গিয়েছিল, তা বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এদিন সবং সহ বন্যা কবলিত এলাকার বিধায়কদের সঙ্গে কথা বলেন শুভেন্দু। এলাকার 10 জনকে সাপে কামড়েছে, সকলকে বাঁচিয়ে ফিরিয়ে আনা হয়েছে। জলবন্দী এলাকার মানুষদের রেশন ও পানীয় জল পৌঁছে দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গোটা জেলার সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। জেলা শাসক, জেলা পুলিশ সুপার, পিএইচই দপ্তরি আধিকারিক ও জেলার সব বিধায়কদের সঙ্গে কথা বলেছেন তিনি। রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী রাজেশ মাহাতোকে পশ্চিম মেদিনীপুরের বন্যা পরিস্থিতির উপর নজরদারি চালানোর দায়িত্ব দেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু বলেন, এলাকার মানুষজন বলছিলেন 1986 সালে জ্যোতি বসু এখানে এসেছিলেন, তারপরে এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী এখানে এলো, কি করা যাবে? আগের মুখ্যমন্ত্রী গ্রামের মানুষকে মানুষ বলে মনে করতেন না, আর আমার সঙ্গে গ্রামের মানুষের নারীর টান। গ্রামেই আমার শুরু, গ্রামেই শেষ। কলকাতা হাইকোর্টে ধাক্কা টুলু মণ্ডলে। রক্ষা কবচের মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। পাথর সম্রাটের বিরুদ্ধে দায়ের হওয়া 2টি এফআইআর এর ভিত্তিতে মোহাম্মদবাজার থানার পুলিশ তদন্ত চালিয়ে যেতে পারবে বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের আদালতে এই সংক্রান্ত মামলার শুনানি ছিল। শুনানিতে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, টুলুর বিরুদ্ধে দায়ের হওয়া মামলা তদন্ত চলবে, তবে জামিনের আবেদন জানানোর রাস্তা তার কাছে খোলা রয়েছে বলে জানিয়েছে হাইকোর্ট। তবে এদিন আদালতে টুলুকে মেঘের আড়াল থেকে যুদ্ধ করে ইন্দ্রজিতের সঙ্গে তুলনা করেন বিচারপতি। মামলার সূত্রপাত দেউচার মিনার মণ্ডলের বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ টাকা ও সোনা উদ্ধারের ঘটনায়। পুলিশি তদন্তে এই ঘটনায় উঠে আসে টুলু মণ্ডলের নাম। এরপর তদন্তের জাল ছড়িয়ে পড়ে একাধিক জায়গায়। টুলুর সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যোগাযোগ রয়েছে বলে সন্দেহ করা প্রায় 20টি জায়গায় তল্লাশি চালায় পুলিশ। অন্তরালে থেকেই টুলু মণ্ডল রক্ষা কবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে রক্ষা কবচের আবেদন জানান টুলু। এদিন মামলার শুনানিতে টুলু মণ্ডলের পক্ষে আইনজীবী বলেন, বেআইনি ব্যবসার যে অভিযোগ তোলা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। সমস্ত ব্যবসায়িক কার্যকলাপে বৈধ লাইসেন্স রয়েছে। পাল্টা রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এজি এদিন একটি মুখবন্ধ খামের রিপোর্ট জমা দেন। জানা গেছে, তদন্তের অগ্রগতি জানিয়ে এই রিপোর্ট এদিন রাজ্যের তরফে আদালতকে তুলে দেওয়া হয়। তা খতিয়ে দেখে এদিন মামলার শুনানিতে একাধিক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। তিনি বলেন, মামলাকারী এখানে রামায়ণের ইন্দ্রজিৎ মেঘের আড়ালে বসে সব লক্ষ্য করছেন, তিনি দেশের বাইরে বসে, তাকে কি সুরক্ষা আদালত দেবে? তবে উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত তদন্ত প্রক্রিয়ার কোনো হস্তক্ষেপ করেনি। ফলত প্রায় 200 কোটি সাম্রাজ্যের মালিকের বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাবে পুলিশ। বলে রাখা প্রয়োজন, তদন্ত শেষ হওয়ার পরে দেশ ছাড়েন টুলু। জানা গেছে, দুবাইয়ে বসেই নাকি গোটা ব্যবসা চালাচ্ছেন তিনি। এমনকি ভেনদেশে বসে রক্ষা কবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন টুলু। ভরা তৃণমূল জমানা। বিজেপি করার অপরাধে যুবককে মারধর করে এলাকা ছাড়া করেছিল তৃণমূলের প্রাক্তন প্রধান। ভাঙচুর করা হয় দোকান, বাড়িতে থাকতে পারছিল না পরিবারও। বিজেপির পতাকা ধরতে পারেনি কাকসার বিশ্বনাথ মণ্ডল। রাজ্যের রাজনৈতিক পরিবর্তনের পর পরিস্থিতি বদলেছে। স্থানীয় নেতৃত্বের হাত ধরে অবশেষে বাড়ি ফিরে বিজেপির পতাকা ধরলেন যুবক। তার সঙ্গে দেখা করেছেন বিধায়ক রাজু পাত্র। তার দাবি, বিজেপির আমলে ভয় থাকতে না। তিনি বলেন, অতীতে যারা এই ধরনের কাজ করেছে তাদের শাস্তি হবে। বিজেপি কর্মী ফিরছেন। জঙ্গলমহলে বনকাটি গ্রাম পঞ্চায়েতের
গৌরাঙ্গপুরের বাসিন্দা বিশ্বনাথ। অভিযোগ, বিজেপি করার কারণে মারধর করে এলাকা ছাড়া করা হয়েছিল তাকে, ভাঙচুর করা হয়েছিল দোকান, লুট করা হয়েছিল টাকা পয়সা ও দোকানের সামগ্রী, ঘরছাড়া হয়ে পড়েছিল গোটা পরিবার। গোটা কাণ্ডটাই হয়েছিল তৃণমূল নেতা তথা তৃণমূলের প্রাক্তন প্রধান পিন্টু বাগদির নেতৃত্বে। অভিযোগ এমনটাই। পরে অনেক কাঠখড় পুড়িয়ে নিজের বাড়িতে ফিরতে পারলেও বিজেপির পতাকা ধরলেই মারধর ও এলাকা ছাড়া করার হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ। বিজেপি ক্ষমতায় আসার পর পরিস্থিতি বদল হয়েছে। ঘরছাড়া বিজেপি কর্মীরা বাড়ি ফিরছেন, এলাকায় বিজেপি হয়ে কাজও করছেন বিশ্বনাথ। এদিন তার বাড়িতে পৌঁছে যান গলসির বিজেপি বিধায়ক রাজু পাত্র। বিধায়ককে কাছে পেয়ে দুগ্ধ, ঘাস ও ধান দিয়ে বিধায়ককে বরণ করে নেওয়া হয়। বিশ্বনাথ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখে প্রথম থেকে বিজেপি করি, সেই কারণে 5 বছর বিজেপির পতাকা ধরতে দেওয়া হয়নি। বর্তমানে বিজেপি ক্ষমতায় আসায় স্বাধীনভাবে দোকান খুলে সংসার চালাতে পারছি। বিধায়ক রাজু পাত্র বলেন, অতীতে যারা এই ধরনের কাজ করেছে তাদের শাস্তি হবে। বিজেপির কর্মীরা সকলেই বাড়ি ফিরেছেন। প্রাক্তন প্রধান সহ প্রায় 10 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, তদন্ত চলছে। 3 তলার রিসেপশনে ছিল এসি তার বা পোর্ট। এসি যেখানে ছিল সেই জায়গার কিছু অংশ ফুলে গিয়েছিল, সেখান থেকে আগুন লাগে, ফাটতে থাকে অন্যান্য তার। এসি থেকে আগুনের সঙ্গে বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়ে গোটা ভবনে। সেই বিষাক্ত ধোঁয়ায় দমবন্ধ হয়ে মারা যায় 9 আবাসিক। ঘরগুলো ধোঁয়ায় ভরে যেতেই নিজেদের প্রাণ বাঁচাতে পারেননি আবাসিকরা। নিউ মার্কেটে মির্জা গালিব স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডে ফরেন্সিক পরীক্ষায় প্রাথমিকভাবে উঠে এলো এই চাঞ্চল্যকর তথ্য। 19 তারিখ আগুন লাগে ওই ভবনে। এসিতে আগুন লাগার পর বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়ে আবাসনে। কালো ধোঁয়া ভর্তি হয়ে যায়, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল আবাসিকদের। এই তলেই ছিলেন বাংলাদেশের সাংবাদিক, তার স্ত্রী ও শিশু সন্তান ও বাবা। সাংবাদিকের বাবা একটি ঘরে, অন্য ঘরে পরিবার নিয়েছিলেন বাংলাদেশের সাংবাদিক। আগুন লাগার পর তার বাঁচার চেষ্টা করেছিলেন। দুজনের দেহ মিলেছে প্যাসেজ থেকে। ঝাড়খণ্ডের বাসিন্দা সন্দীপ পাসওয়ান ছিলেন রিসেপশনের পাশের ঘরে। তারও ধোঁয়ায় শ্বাস আটকে মৃত্যু হয়েছে। সন্দীপের বুকেও আঘাত পাওয়া গিয়েছে। বুধবার সব দেহগুলি শনাক্তকরণ না হওয়ায় ময়না তদন্ত হয়নি। এই দিন বৃহস্পতিবার দেহগুলি ময়না তদন্ত হবে। এদিকে অগ্নিকাণ্ডে হোটেলের লিজ হোল্ডার আবু জাফরকে গ্রেফতার করেছে পুলিশ। আটক করা হয়েছে ম্যানেজার ও এক স্টাফকে, জিজ্ঞাসাবাদ চলছে। পলাতক মালিককে খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। উল্লেখ্য, তারাপীঠে পর বুধবার ভোররাতে নিউ মার্কেটে মির্জা গালিব স্ট্রিটে হোটেলে আগুন লাগে। গভীর রাতে দাউ দাউ করে জ্বলে ওঠে হোটেল শিখাইন। ভেতরে আটকে পড়েন বহু আবাসিক। দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে 9 জনের। তাদের মধ্যে রয়েছে বেশ কয়েকজন বাংলাদেশি, যারা চিকিৎসার জন্য কলকাতা এসেছিলেন। আহত কমপক্ষে 6 জন আবাসিক ও স্থানীয়দের একাংশের দাবি, ওই হোটেলে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না, সেই কারণে এতটা ভয়ঙ্কর পরিস্থিতি। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার বেসিক সেভিংস অ্যাকাউন্টে গ্রাহকদের লেনদেনের নিয়মে বড়সড় বদল। এবার ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে মাসিক সীমা বেঁধে দিচ্ছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক। এই সিদ্ধান্ত কার্যকর হলে বড়সড় সমস্যায় পড়তে পারেন স্টেট ব্যাংকের কোটি কোটি গ্রাহক। এসবিআই সূত্রে জানা যাচ্ছে, আগামী 1 অক্টোবর 2026 থেকে বিএসবিডি অ্যাকাউন্ট আগের মতোই মাসে 4 বারের বেশি টাকা তুললে চার্জ কাটা হবে। তবে যেটা সবচেয়ে বড় বদল সেটা হলো এই 4 বারের সীমার অধীনে চলছে ডিজিটাল লেনদেনও। স্টেট ব্যাংক জানিয়েছে, আগের মতো ব্যাংকের শাখায় গিয়ে বা এটিএম এর মাধ্যমে টাকা তুলে চার্জ কাটা হবে। সেই সঙ্গে যদি কেউ কার্ড ছাড়া ডিজিটাল লেনদেনের মাধ্যমে টাকা তোলেন, সেটাকেও এই 4 বারের মধ্যেই ধরা হবে। আসলে এসবিআই এর ইওনো অ্যাপের মাধ্যমে ডিজিটালি কার্ড ছাড়াই টাকা তোলা হয়, সেই লেনদেনগুলোকে এবার মাসিক সীমার আওতায় আনা হচ্ছে। এসবিআই জানিয়েছে, মাসে 4-এর বেশিবার লেনদেন করলে প্রতিটি লেনদেনে 15 টাকা করে চার্জ করা হবে। সেই সঙ্গে যুক্ত হবে জিএসটি। এতদিন এই 4 বারের মধ্যে ডিজিটাল লেনদেনকে ধরা হতো না, 1 অক্টোবর থেকে সেটাও ধরা হবে। সব মিলিয়ে 4 বারের বেশি টাকা তুলেই চার্জ কাটা হবে। এসবিআই এর বেসিক সেভিংস অ্যাকাউন্ট মূলত এমন গ্রাহকদের জন্য তৈরি যারা কোনো মিনিমাম ব্যালেন্স রাখার বাধ্যবাধকতা ছাড়াই একটি সাধারণ সেভিংস অ্যাকাউন্ট ব্যবহার করতে চান। এই অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স রাখার প্রয়োজন নেই। গ্রাহক শাখায় উইথড্রল ফর্ম ব্যবহার করে অথবা এটিএম এর মাধ্যমে টাকা তুলতে পারেন, ডিজিটালিও টাকা তুলতে পারেন। তবে এই ধরনের অ্যাকাউন্টে চেকবুকের কোনো সুবিধা থাকে না। এই গ্রামের স্থানীয় বাসিন্দা মোবারক হোসেন, বয়স 48, ও তার ছেলে সোহেব আক্তার, দুজনেই দৃষ্টিহীন। জরাজীর্ণ ঘরে স্ত্রীকে নিয়ে বসবাস করেন মোবারক। রান্নাঘরে একাংশ ভেঙে পড়েছে, অকেজ শৌচাগার, বর্ষায় দুর্ভোগ আরও বেড়েছে। পরিবারটির আর্থিক পরিস্থিতি বিবেচনা করে হরিরামপুর ব্লক প্রশাসনের তরফে বিধানসভা নির্বাচনের আগে সরকারি আবাস যোজনার ঘর বরাদ্দ করা হয়। আবাস যোজনার ঘর বরাদ্দ পেয়েও তা তৈরি করতে পারছে না দৃষ্টিহীন বাবা ও ছেলে। অভিযোগ, ঘর তৈরির জন্য তাদের কাছে 50,000 টাকা দাবি করেছেন তাদেরই এক নিকট আত্মীয় তথা তৃণমূল নেতা। টাকা দিতে না পারে গত 6 মাস ধরে নির্মাণ কাজে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এমনকি কাজ শুরু করতে গেলেও
শ্রমিকদের তাড়িয়ে দেওয়ার অভিযোগ, তাদের মারধরের অভিযোগ উঠেছে। হরিরামপুর থানায় এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার। পুলিশ এই নিয়ে যথাযথ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ জানিয়ে বিচার পেতে বুধবার বিকেলে জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হন দৃষ্টিহীন বাবা ও ছেলে। অভিযোগ পেতেই পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে জেলা পুলিশ প্রশাসন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হরিরামপুর থানার বোরা গ্রামে। এই গ্রামের স্থানীয় বাসিন্দা মোবারক হোসেন বয়স 48 ও তার ছেলে সোহেব আক্তার দুজনেই দৃষ্টিহীন। জরাজীর্ণ ঘরে স্ত্রীকে নিয়ে বসবাস করেন মোবারক। রান্নাঘরের একাংশ ভেঙে পড়েছে, অকেজো শৌচাগারও। বর্ষায় দুর্ভোগ আরও বেড়েছে। পরিবারটির আর্থিক পরিস্থিতি বিবেচনা করে হরিরামপুর ব্লক প্রশাসনের তরফে বিধানসভা নির্বাচনের আগে সরকারি আবাস যোজনায় ঘর বরাদ্দ করা হয়। সেই সময় ঘরে প্রথম কিস্তির টাকা পেয়েছেন তারা। অভিযোগ, সরকারি ঘরের নির্মাণ কাজ শুরু করলেই শ্রমিকদের ভয় দেখানো হচ্ছে, এমনকি তাদের মারধর করা হচ্ছে। স্থানীয় পঞ্চায়েত ও পুলিশের মাধ্যমে সমস্যা মেটানোর চেষ্টা হলেও সমাধান হয়নি। এদিন আত্মীয়দের সাহায্যে বালুরঘাটে এসে পুলিশ সুপারের দফতরে লিখিত অভিযোগ জানান তারা। এদিকে দৃষ্টিহীন পরিবারের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন স্থানীয় কংগ্রেস নেতা শুভাশিস পাল। অন্যদিকে অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছে জেলা পুলিশ প্রশাসন। গতকাল রাতে এসএফআই ও বামপন্থী ছাত্র সংগঠনগুলির ডাকা বৈঠকের বিরোধিতা করে এবিভিপি। অভিযোগ, প্রতিবাদ ঘিরে দুই পক্ষের মধ্যে শুরু হয় হাতাহাতি। সংঘর্ষে এবিভিপির বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবিভিপির দাবি, নির্বাচিত ছাত্র সংসদ না থাকা অবস্থায় কিভাবে জিবি মিটিং ডাকা হলো তা নিয়ে তাদের আপত্তি। অন্যদিকে বাম ছাত্র সংগঠনগুলির অভিযোগ, এবিভিপি হামলা চালিয়ে পরিস্থিতি উত্তপ্ত করেছে। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় বিধায়িকা সর্বরী মুখোপাধ্যায়। আহত পড়ুয়াদের নিয়ে তিনি যাদবপুর থানায় যান এবং ঘটনায় কড়া পদক্ষেপের দাবি জানান। পরে থানার সামনে বিক্ষোভ দেখায় এবিভিপি। ইতিমধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। এসএফআই এর সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন, তিনি কলকাতার বাইরে রয়েছেন। গভীর রাতে ফোন করে তিনি জানতে পারেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এর পড়ুয়া একটি বৈঠকে করেছিলেন। সেই সময় এবিভিপির কয়েকজন কর্মী বিশৃঙ্খলা প্ররোচনা তৈরি করেন বলে তার অভিযোগ। তার দাবি, এরপর দুপক্ষের মধ্যে সংঘর্ষ হলেও সেখানে এসএফআই এর কোনো উপস্থিত ছিল না। সৃজনের অভিযোগ, ঘটনার পর বিজেপি সমর্থকেরা ক্যাম্পাসের ভেতরে ঢুকে ভাঙচুর চালান। তার আরও দাবি, এরপর যাদবপুরে বিজেপি বিধায়ক তাদের সমর্থন করেন এবং সৃজন ভট্টাচার্য ও সুজন চক্রবর্তীর নাম উল্লেখ করেন। সৃজন প্রশ্ন তোলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে এত আপত্তি কেন? তার কথাই, ছাত্র নির্বাচন হোক, সমস্ত সংগঠনের মধ্যে পড়ুয়ারা যদি এবিভিপিকে বেছে নিতে চান তাহলে তারাই সিদ্ধান্ত নেবেন। তাহলে ভাঙচুরের কারণ কি? তার অভিযোগ, আসলে যাদবপুর এলাকায় বিশৃঙ্খলা তৈরি করাই তাদের উদ্দেশ্য।